সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের ওয়েব ডিজাইন এর প্রাথমিক ধারণা আলোচনার তৃতীয় এবং শেষ পর্বে আলোচনা করছি। আজ আমাদের আলোচ্য বিষয় একটি ওয়েবসাইটের অ্যাড্রেসের বিভিন্ন অংশ এবং তার পরিচিতি। ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে কিভাবে আমরা ওয়েবসাইটটিকে ব্রাউজারের মাধ্যমে আমাদের কম্পিউটারে লোড করি। আমরা যখন ব্রাউজারে কোনো একটি ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে রিকোয়েস্ট পাঠাই, প্রথমে এই রিকোয়েস্টটি ডিএনএসের কাছে যায়, অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম এর সার্ভারে পৌঁছায়। ডোমেইন নেম সিস্টেমের সার্ভারে প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি করে আইপি অ্যাড্রেস সংরক্ষিত আছে। ডিএনএস আমাদের এই ব্রাউজার কর্তৃক প্রেরিত ওয়েবসাইটের অ্যাড্রেসটি তার আইপি অ্যাড্রেসের সাথে মিল করে এবং সেটিকে পুনরায় আবার ব্রাউজারের কাছে একটি আইপি অ্যাড্রেস পাঠায়। পরবর্তীতে ব্রাউজার ওয়েব সার্ভার থেকে ওই আইপি অ্যাড্রেসের অনুকূলে যে ওয়েবসাইটটি আছে সেটি সার্চ করে খুঁজে নিয়ে এসে আমাদের কম্পিউটারে প্রেরণ করে। ফলশ্রুতিতে আমরা একটি ওয়েবসাইট ভিজিট করতে পারি। তো আমরা একটি ওয়েবসাইট কিভাবে যে অ্যাড্রেসটা লিখি সেই অ্যাড্রেসটা কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ একটি ওয়েবসাইটের অ্যাড্রেসের বিভিন্ন অংশ কি কি কাজ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে সেটি নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। আমরা জানি যে প্রতিটি ওয়েবসাইটে যেহেতু একটি স্বতন্ত্র অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটি কিন্তু আমরা টেক্সট আকারে মুখস্থ করে রাখি, কিন্তু প্রতিটি অ্যাড্রেসের সাধারণত আমরা ডিএনএসের কাছে ডিএনএসের সার্ভারে যেভাবে সংরক্ষিত থাকে সেটি কিন্তু থাকে আসলে একটি ডেসিমেল সংখ্যায়। আমাদের পক্ষে প্রতিটি ওয়েবসাইটের জন্য ডেসিমেল সংখ্যা মনে রাখা কঠিন, যে কারণে আমরা টেক্সট আকারে যে ওয়েবসাইটটি অ্যাড্রেসটি আমরা লিখি সেটি মনে রাখা সহজ হওয়ার কারণে আমরা টেক্সট টাইপের অ্যাড্রেসটি মনে রাখি। এখন আমরা উদাহরণ হিসাবে আমি বোর্ডে লিখে রেখেছি একটি যশোর বোর্ডের একটি ওয়েবসাইটের অ্যাড্রেস। আমরা এই যশোর বোর্ডের ওয়েবসাইটের এই যে অ্যাড্রেসটি আছে, এই অ্যাড্রেসের যে বিভিন্ন অংশ আছে সেটি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা লাভ করতে পারব। প্রথমে আমরা যাই যে এই অ্যাড্রেসটিতে আমরা দেখতে পাচ্ছি চারটি অংশ আছে। একটি হলো HTTP, একটি হলো www, একটি হলো যশোর বোর্ড এবং আরেকটি হলো .gov.bd। এই মোট চারটি অংশ। এখানে প্রথম যে অংশটি আমরা দেখতে পাচ্ছি HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি হলো একটি প্রোটোকল। প্রোটোকল কাকে বলা হয়? প্রোটোকল হলো আসলে কতগুলো নিয়মের সমষ্টি, অর্থাৎ কিছু নিয়ম মেনটেন করে বা কিছু নিয়ম অনুসরণ করে আমরা আমাদের ওয়েবসাইটটি কিভাবে আমাদের কম্পিউটারে আসবে সেই নিয়মটি অনুসরণ করা হয়। তো HTTPর এখানে আমরা যে অ্যাড্রেসটি দেখছি, এই যে প্রোটোকলের কথা বললাম আমরা, এই প্রোটোকলটি আসলে বিভিন্ন ধরনের প্রোটোকল হতে পারে, তবে প্রোটোকলের আবার কিন্তু বিভিন্ন ভার্সনও আছে। আমরা যদি চিন্তা করি প্রোটোকলের ভার্সন, এখানে আমরা দেখছি যে চারটি অংশ আছে, একটি, দুইটি, তিনটি এবং এই .gov.bd এটি একটি অংশ। এই চারটি অংশের প্রোটোকলের যে ভার্সনটি আছে সেটিকে মূলত বলা হয় IPv4 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এর চারটি অংশ থাকে এবং প্রতিটি অংশই একটিকে এটিকে এবং এটিকে একটিকে অক্টেক বলা হয়, অর্থাৎ প্রতিটি অক্টেক গঠিত হয় 8টি বাইনারি সংখ্যা দিয়ে। তো আমরা যদি চিন্তা করি এখানে IPv4-এর চারটি অংশ আছে, প্রতিটি অক্টেকে 8টি করে যদি বিট থাকে তাহলে আমাদের হবে 4 × 32 বিটের, অর্থাৎ IPv4 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সনের 4 ভার্সন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা প্রতিটি অ্যাড্রেসের 32টি করে বিট ব্যবহার করতে হবে। আর প্রতিটি অংশকেই ডট দিয়ে পৃথক করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেটে
সাথে যুক্ত ডিভাইসগুলোকে এই IPv4 দিয়ে কিন্তু সবসময় সংযুক্ত করা সম্ভব না। অর্থাৎ এত বেশি পরিমাণে আমাদের সংযুক্তির ডিভাইসগুলো বেড়েছে যে IPv4-এ যে কয়টি কানেকশান দেওয়া যায় তার চেয়ে বেশি কানেকশানের প্রয়োজন হয়। সেজন্য আমাদের এটাকে পরিবর্তন করে এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে IPv6 নামে আরেকটি ভার্সন। IPv6-এর এইরকম যে আমরা 4টি অংশ করেছিলাম IPv4-এর ক্ষেত্রে, IPv6-এর ক্ষেত্রে এর অংশ হবে মোট 8টি এবং প্রতিটি অংশে 16টি করে বিট থাকবে। অর্থাৎ মোট 128টি বিটের সমন্বয়ে তৈরি হবে IPv6 যে ভার্সনটি আছে সেটি। এবং IPv6-এ সাধারণত হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করে আইপি অ্যাড্রেস তৈরি করা হয়, আর IPv4-এ তৈরি করা হয় শুধুমাত্র ডেসিমেল দিয়ে। তো যেহেতু আমাদের যশোর বোর্ডের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি আমরা 4টি অংশ, অর্থাৎ এটি হলো IPv4-এর একটি ভার্সনের প্রোটোকল ব্যবহার করে এটি করা হয়েছে। আমরা এই অ্যাড্রেসটিকে আইপি অ্যাড্রেস দিয়েও কিন্তু ব্রাউজ করতে পারি। যশোর বোর্ডের অ্যাড্রেসটিকে যদি আমরা আইপি অ্যাড্রেস দিয়ে ব্রাউজ করতে চাই, তো আমরা যদি এরকম লিখি ব্রাউজারের অ্যাড্রেস বারে 130.48.16.250, এটি কিন্তু লক্ষ্য করো শিক্ষার্থীরা, এটি কিন্তু সবই দশমিক সংখ্যা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটি হলো আইপি, অর্থাৎ আইপি অ্যাড্রেস ডিএনএসের কাছে যশোর বোর্ডের এটি আছে ডেসিমেল সংখ্যায় সংরক্ষিত। কিন্তু এটি যেহেতু আমাদের কাছে মনে রাখা কষ্টকর, এটি মনে রাখা আমাদের সহজ, এই জন্যে সাধারণত ওয়েব অ্যাড্রেসগুলোতে এই ধরনের সংখ্যা এই অক্ষর ব্যবহার করা হয়। আরেকটি বিষয় লক্ষণীয় যে ওয়েব অ্যাড্রেস লেখার সময় আমাদেরকে কিন্তু সকল সময় কখনোই কোনো স্পেস ইউজ করা যাবে না, অর্থাৎ নন স্পেস ব্যবহৃত হবে এবং ইভেন কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, যেমন $সাইন ইউজ করা যাবে না, @ ইউজ করা যাবে না, হ্যাশ সিম্বল ইউজ করা যাবে না, এগুলো ব্যবহার করা যাবে না। তবে ওয়েবসাইটের অ্যাড্রেস লেখার ক্ষেত্রে এটি কিন্তু এরকম বাধ্যবাধকতা নেই যে এটি কেস সেন্সিটিভ হতে হবে, অর্থাৎ এখানে বড় হাতের ছোট হাতের অক্ষর ব্যবহার করেও কিন্তু আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটি লিখতে পারবো। এখন আমরা যেহেতু প্রোটোকল সম্পর্কে জানলাম, যে প্রোটোকল হলো এমন একটি বিষয় যে কিছু নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো অনুসরণ করে আমরা একটি ওয়েবসাইটের ভিজিট করতে পারবো। বিভিন্ন ধরনের প্রোটোকলও আছে, যেমন এখানে আমরা HTTP বলেছি, HTTPSও হতে পারে, FTP হতে পারে, ফাইল ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর, এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। সুবিধা অনুযায়ী এক একটি ওয়েবসাইট এক একভাবেই বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার করে থাকে। এরপরে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি HTTPS এর পরে, এই যে এখান থেকে লক্ষ্য করো, এইখান থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা যে অংশটি দেখতে পাচ্ছি, এই অংশটিকে আমরা বলতে পারি কি হোস্ট নেম। হোস্ট নেম মানে যেখানে ওয়েবসাইটটি সংরক্ষিত আছে সেই অ্যাড্রেসটিকে মূলত বলা হচ্ছে হোস্ট করা। এখন আমাদের যদি কোনো ওয়েবসাইট ভিজিট করতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে হোস্টে যেতে হবে। এই হোস্ট নেমের যে পুরো অংশটি আছে এই অংশটিকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি www, তোমরা সকলেই জানো www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটিকে মূলত বলা হয় সাবডোমেইন বা থার্ড লেভেল ডোমেইন। থার্ড লেভেল ডোমেইন বা সাবডোমেইন এটি কিন্তু ডোমেইন নেমেরই একটি অংশ। সাবডোমেইন এবং থার্ড লেভেল ডোমেইন হলো কি ডোমেইন নেমের একটি অংশ। একটি ওয়েবসাইটের সাবডোমেইন বা থার্ড লেভেল ডোমেইনটা ব্যবহার করা হয় ওই ওয়েবসাইটের বিভিন্ন সেকশানগুলোকে নির্ধারণ করার ক্ষেত্রে। যেমন আমরা যদি মনে করি গুগলের যে ওয়েবসাইটটি আছে, আমরা জানি কি www.google.com। এখন এই গুগলের ওয়েবসাইটটির যদি আমরা দেখি যে এর কি সেকশন আছে, যেমন ম্যাপস google.com, আবার মেল হতে পারে মেল google.com। অর্থাৎ এইটিকে দেখা যাচ্ছে যে গুগলের ম্যাপস যে সেকশনটি আছে সেটি প্রকাশের জন্য এই সাবডোমেইনটা বা থার্ড লেভেল ডোমেইনটা ব্যবহার করা হয়েছে ম্যাপস।
আবার গুগলের মেল যে সেকশনটি আছে সেটি বোঝানোর জন্য এই mail.google.com এই মেল শব্দটি বা এই থার্ড লেভেল ডোমেইনটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে প্রতিটি ওয়েবসাইটের কিন্তু আবার বিভিন্ন ধরনের সেকশন থাকতে পারে। সেই সেকশনগুলো পরিচিত করানোর জন্য বা সেই সেকশনগুলোকে আলাদা করার জন্য আমরা বিভিন্ন ধরনের সাবডোমেইন ব্যবহার করতে পারি। তবে সাবডোমেইন কিন্তু একটি ওয়েবসাইটের ক্ষেত্রে একেবারে বাধ্যতামূলক কোনো বিষয় নয়। একটি ওয়েবসাইটের সাবডোমেইন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো কি JasorBoard.gov.bd। এটিকে বলা হচ্ছে ডোমেইন নেম। এই ডোমেইন নেমের আবার দুইটি ভাগ করা হচ্ছে, অর্থাৎ যশোর বোর্ড এই অংশটিকে বলা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। এটিকে কিন্তু আমরা সাধারণত ডোমেইন নেম হিসাবেই বলে থাকি বা অনেকে মূল ডোমেইন বলে থাকে। এটি সাধারণত একটি প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্য রেখে নামকরণ করা হয়ে থাকে, অর্থাৎ সেকেন্ড লেভেল ডোমেইনটি হলো ওই প্রতিষ্ঠানের নামের সাথে সঙ্গতিপূর্ণ হবে, মিল থাকবে। এই সেকেন্ড লেভেল ডোমেইনটাকে আবার আমরা যদি একটু বর্ধিত করি, অর্থাৎ সেটি হলো কি .gov.bd। এইটাকে বলা হচ্ছে TLD বা টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন এর দুইটি অংশ দেখতে পাচ্ছি আমরা। সেটি হলো কি এখানে লক্ষ্য করো .gov.bd, অর্থাৎ টপ লেভেল ডোমেইনের ভিতরে ওই প্রতিষ্ঠানটি বা ওই ওয়েবসাইটটি কী ধরনের তথ্য ধারণ করে আছে সেটি নির্ধারণ করে এবং ওই ওয়েবসাইটটি কোন দেশের সেটিও প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটি হলো .gov.bd, অর্থাৎ এই GOV এটিকে আমরা বলি জেনেরিক ডোমেইন, এবং বিডিটাকে আমরা বলি কান্ট্রি ডোমেইন। তো জেনেরিক ডোমেইনটার কাজ হলো কি যে একটি ওয়েবসাইটের জেনেরিক ডোমেইন দিয়ে এটি বোঝানো হয় যে ওই ওয়েবসাইটটিতে কী ধরনের তথ্য আছে বা ওই ওয়েবসাইটের ধরন কী, এটি প্রকাশ করার জন্য জেনেরিক ডোমেইন ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের জেনেরিক ডোমেইন আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি .gov, অর্থাৎ .gov যদি থাকে তাহলে বুঝবো এটি হলো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আবার অনেক সময় থাকে .com, এটি হলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার .int, অর্থাৎ এটি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। .org, এটি হলো আসলে অলাভজনক বা একটি সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে .edu, অর্থাৎ এটি হলো এডুকেশনাল বা শিক্ষামূলক ওয়েবসাইট। মূলত জেনেরিক ডোমেইন দিয়ে আমরা বুঝতে পারি যে ওই ওয়েবসাইটে কী ধরনের তথ্য সংযুক্ত করা আছে বা ওই ওয়েবসাইটটি কী ধরনের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। আরেকটি হলো যে .bd, অর্থাৎ এটি হলো কান্ট্রি ডোমেইন। কোনো একটি দেশের প্রতিনিধিত্ব করছে যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি নামকরণ করা যে কোন দেশের এটি প্রকাশ করার জন্য মূলত কান্ট্রি ডোমেইন ব্যবহার করা হয়। এখানে আমরা .bd ইউজ করেছি, অর্থাৎ এটি হলো বাংলাদেশের একটি ওয়েবসাইট। আবার অনেক জায়গায় যেমন .au থাকতে পারে, এটি অস্ট্রেলিয়া, IN ইন্ডিয়া, JP জাপান, এইগুলো BR ব্রাজিল, এগুলো হলো একটি দেশের নামের দুটো অক্ষর ব্যবহার করে আমরা সাধারণত ওই দেশের নামটি একটি ওয়েবসাইটের সাথে সংযুক্ত করি। তো মোটামুটি এটি কিন্তু আমাদের একটি ওয়েবসাইটের সম্পূর্ণ অ্যাড্রেস, যে অ্যাড্রেসটি দিয়ে আমরা একটি ওয়েবসাইট ব্রাউজারের মাধ্যমে ভিজিট করতে পারি। এই ওয়েবসাইটটির অ্যাড্রেসটিকে আরও একটু বর্ধিত করা যায়। যেমন আমরা যদি এই ওয়েবসাইটটিকে মনে করি যে আমরা একটি যশোর বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা রেজাল্ট বের করতে চাচ্ছি বা HSC রেজাল্ট দেখতে চাচ্ছি, তাহলে এই ওয়েবসাইটের পরে আমরা যদি আবার এতটা অতিরিক্ত অংশ ব্যবহার করি তাহলে খুব সহজে আমরা ওই রেজাল্টের পেজে গমন করতে পারবো। এই অংশটিকে মূলত বলা হয় পথ। এই পাথ দিয়ে আমরা সাধারণত ওই ওয়েবসাইটের একটি নির্দিষ্ট পেজে গমন করতে পারি। তো এই পাথের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ থাকে। দেখছি আমরা যেহেতু বলছি যে HSCর
রেজাল্ট দেখব আমরা। তাহলে এইচএসসি এবং রেজাল্ট ডট এইচটিএমএল, এই পাথের সাধারণত দুইটি অংশ থাকে। এই অংশটিকে মূলত বলা হয় ডাইরেক্টরি। ডাইরেক্টরি অর্থাৎ এটি হলো একটি ফোল্ডার, অর্থাৎ কোন ফোল্ডারে ওয়েবসাইট যে সার্ভারে আছে সেই সার্ভারে যে ফোল্ডারটি আছে এই ওয়েবসাইটের, অর্থাৎ ওই ফোল্ডারে এই ওয়েবসাইটের সকল যে ওয়েব পেজগুলো আছে সেগুলো সংরক্ষিত আছে। তো ওই ওয়েবসাইটের যে ফোল্ডারটি আছে ওই ফোল্ডারটিকে মূলত আমরা বলতেছি ডিরেক্টরি, অর্থাৎ ওই ডিরেক্টরিটির নাম হলো কি এইচএসসি। এরপরে আমরা এইখানে রেজাল্ট ডট এইচটিএমএলটি লিখেছি, অর্থাৎ এটি হলো আমাদের ওয়েব পেজের নাম, অর্থাৎ যে ফাইলে আছে আমাদের ফাইলটির নাম হলো কি রেজাল্ট ডট এইচটিএমএল, আর আমাদের রেজাল্ট ডট এইচটিএমএলটি আছে এইচএসসি নামক ফোল্ডারে, যেটিকে আমরা ডিরেক্টরি হিসাবে নামকরণ করেছি। অর্থাৎ একটি ডিরেক্টরি এবং ডিরেক্টরির অধীনে যে পেজটি আছে সেই পেজটি সমন্বয়ে যে অংশটি তৈরি হয় সেই অংশটির নাম হলো পাথ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছো যে একটি ওয়েবসাইটের যে অ্যাড্রেস থাকে এই অ্যাড্রেসের যে বিভিন্ন অংশ থাকে এই অংশগুলো কিভাবে একটির পর একটি সংযুক্ত থাকে এবং কিভাবে ব্রাউজারের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ওই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে আমাদের নির্দিষ্ট সার্ভার থেকে কিভাবে ব্রাউজার সহজে তার ইউজারের কাছে ওয়েবসাইটটি অনুবাদ করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল। আমরা আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকবে। আমরা পরবর্তী ক্লাসে এইচটিএমএল দিয়ে কিভাবে ওয়েব পেজ ডিজাইন করতে হয় সেটি শিখব। আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা কন্টিনিউয়াসলি সেই কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করতে হয়, কিভাবে ওয়েব পেজ ডিজাইন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সেদিনও তোমরা আমার সাথে থাকবে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।